হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সাজেশন টাইপ কোশ্চেনগুলো রয়েছে তার ইউনিট নম্বর 4 জৈব রসায়ন ও তার জৈব রসায়ন মৌলিক নীতি ও বিক্রিয়া, মৌলিক নীতি ও প্রক্রিয়া এর টপিক নম্বর 2। টপিক 2 এর আগে টপিক 1 এবং অন্যান্য চ্যাপ্টার কিছু ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখেনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। ভালো লাগলে চ্যানেলটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। দেখো টপিক 2 এর প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন অপেক্ষা ভিনাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য ছোট হয় কেন? এটা আছে ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন। তো ইথাইল ক্লোরাইডের স্ট্রাকচার কি, মানে গঠন কেমন হয়? CH3CH2Cl। আর ভিনাইল ক্লোরাইডের গঠন কি হয়? CH2 ডবল বন্ড CHCl। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা কি হলো? ইথাইল ক্লোরাইড, এটা ভিনাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে দেখা যায় কি এর বন্ধন দৈর্ঘ্য যে CCl বন্ধন, এই বন্ধন দৈর্ঘ্যটা বলছে বেশি হয় কার থেকে? এই ভিনাইল ক্লোরাইডের CCl বন্ধনের থেকে। তবে এখানে কি ঘটে অ্যাকচুয়ালি ঘটে কি এখানে, যে দেখো Cl এর মাথায় কি আছে? লোন পেয়ার রয়েছে। Cl এ কি আছে? লোন পেয়ার থাকে। এই লোন পেয়ার সিগমা পাই থাকার জন্য কি হবে? লোন পেয়ার রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। লোন পেয়ার যদি রেজোন্যান্সে পার্টিসিপেট করে তৈরি হবে কি? CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড Cl, এখানে প্লাস। কি হলো এখানে? দেখো এখানে কার ক্ষেত্রে? ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে। এটা কি ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হলো না, Cl এর লোন পেয়ার পাই বন্ডের সাথে রেজোন্যান্সে যাওয়ার ফলে এখানে CCl যে বন্ডটা ছিল, এখানে ছিল এক বন্ধন চরিত্র, এখানে হলো দ্বিবন্ধন চরিত্র। তাই ভিনাইল ক্লোরাইডের রেজোন্যান্সের ফলে ইথাইল ক্লোরাইডের বন্ধন অপেক্ষা বন্ধন দৈর্ঘ্য ছোট হয়। কারণ কি দেখো রেজোন্যান্সের ফলে এটা যে এক বন্ধন চরিত্র ছিল কার ক্ষেত্রে? ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে এক বন্ধন চরিত্র, ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে এটি এক বন্ধন চরিত্র না থেকে রেজোন্যান্সের ফলে এটি দ্বিবন্ধনের চরিত্র লাভ করে। আমরা জানি সমযোজী দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কী হয়? ছোট হয়। তো বন্ধন দৈর্ঘ্য কার ছোট হয়? সমযোজী দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য ছোট হয়। যেহেতু দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য ছোট, তাই এই CCl বন্ধনটা বড় হয় এবং এই CCl বন্ধনটা ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে CCl বন্ধনটা ছোট হয়। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন বলেছে দেখো CH3COOH ও HCOOH এর মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? HCOOH এর মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? এটা কি অ্যাসিটিক অ্যাসিড এবং এটা ফর্মিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এবার এই দুটো অ্যাসিডই কী হবে? এই দুটো অ্যাসিডই অ্যাসিড ধর্ম দেখাবে। তার কারণ এইখান থেকে কি যদি H মাইনাস বেরিয়ে যায়, এই যে Hটা যদি বেরিয়ে যায় তৈরি হবে কি HCOO মাইনাস। আর এখান থেকে H বেরিয়ে গেলে কি হবে? মাইনাস H প্লাস বেরিয়ে গেলে তৈরি হবে CH3COO মাইনাস। তার মানে বললো এখান থেকে যদি Hটা বেরিয়ে যায় দিয়ে যে কনজুগেট বেসটা তৈরি হয়, এটা কি? এটা CB কনজুগেট বেস, এটাও CB। এটা কি? এটা অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেস, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের কনজুগেট বেস। বলছে যে কনজুগেট বেসের স্থায়িত্ব বেশি, এই দুটো কনজুগেট বেসের মধ্যে যে কনজুগেটের বেসের স্থায়িত্ব বেশি হয়, সেই কনজুগেট বেস যে অ্যাসিড থেকে এসেছে সেই অ্যাসিডের আম্লিকতা বেশি হবে। বুঝলে কি বললাম যে এই যে কনজুগেট বেস দুটো আমরা পেলাম, এটা অ্যাসিটিক অ্যাসিডের কি অ্যাসিড? এটা হচ্ছে অ্যাসিটেট কনজুগেট বেস, আর এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড থেকে কনজুগেট বেস পেলাম। এই দুটো কনজুগেট বেসের মধ্যে যে কনজুগেট বেসের স্টেবিলিটি বেশি, সেই কনজুগেট বেস যে অ্যাসিড থেকে এসেছে সেই অ্যাসিডের তীব্রতা বেশি হবে। তা আমরা এখানে কি দেখলাম? যে অ্যাসিটিক অ্যাসিডের যে কনজুগেট বেস সেটা CH3 গ্রুপের প্লাস আই ইফেক্টের জন্য। কি ইফেক্ট? প্লাস আই ইফেক্ট। CH3 গ্রুপের প্লাস আই ইফেক্টের ফলে এর স্থিতিশীলতা হ্রাস পায়। ইফেক্টের ফলে CB এর স্থিতিশীলতা হ্রাস পায়।
তো এই কনজুগেট বেসের স্থিতিশীলতা হ্রাস পেয়ে গেল, কারণ কি এর CH3 গ্রুপের প্লাস আই ইফেক্টের জন্য। তবে কোনটা বেশি হবে? এটা এই অ্যাসিডের স্থিতিশীলতা কম, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা ফর্মিক অ্যাসিড বেশি আম্লিক। বোঝা গেল কি বললাম? আশা করি বোঝা গেল। যদি না বুঝো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিও ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার এইটুকুই পাওয়ার, যে তোমরা যত বেশি পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে তত বেশি তোমার লাভ এবং তোমার বন্ধুদেরও লাভ। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে Cl2CH COOH ClCH2 COOH Cl3 COOH, এই যে 3টে অ্যাসিড রয়েছে, এই যৌগগুলিকে আম্লিকতার ঊর্ধ্বক্রমে উপযুক্ত ব্যাখ্যা সহ সাজাও। এদের কি করতে হবে না, এদের আম্লিকতা অনুসারে সাজাতে হবে। দেখো এই 3টে যৌগ থেকে যদি আমরা এদের কনজুগেট বেসগুলো করি, কনজুগেট বেস কী পাবো? Cl2CH COO-, এটা পেলাম এর কনজুগেট বেস। এর কনজুগেট বেস পাবো কী পাবো? CH2 COO-, এর কনজুগেট বেস কী পাবো? CCl3 COO-। এবার যে 3টে কনজুগেট বেস পেলাম আমরা, এটা যদি আমরা 1 নম্বর কনজুগেট বেস বলি, এটা 2 নম্বর কনজুগেট বেস, এটা 3 নম্বর কনজুগেট বেস দিয়ে আমরা যে নাম্বারিং করি, তবে এই 3টে কনজুগেট বেসের মধ্যে কোন কনজুগেট বেসটা সবথেকে বেশি স্থিতিশীল? আমরা 3টের মধ্যে দেখতে পাচ্ছি যে 2 নম্বর কনজুগেট বেসটা 3 নম্বরে যে কনজুগেট বেস CB, সেটা সবথেকে বেশি স্থিতিশীল। কারণ কি? কারণ এখানে সি গ্রুপের সাথে মানে COO- অ্যাসিটেট আয়নের সাথে যে গ্রুপটা আছে মানে CCl3 গ্রুপের কি আছে? স্ট্রং মাইনাস আই ইফেক্ট রয়েছে। স্ট্রং কি ইফেক্ট? মাইনাস আই। তাই মাইনাস আই ইফেক্টের জন্য এখানে যে মাইনাস চার্জটা থাকবে কিসের? অ্যাসিটেট আয়নের মধ্যে। আমি এদের যদি স্ট্রাকচারগুলো আঁকি ভালো করে সবগুলো কনজুগেট বেসগুলোর, তো কী আছে দেখো, একটা COO- একটা এখানে আছে H2Cl, সরি প্রথমটা আছে HCl2, মানে দুটো Cl আছে এখানে। আর একটা এটা 1 নম্বর কনজুগেট বেস ছিল। 2 নম্বর কনজুগেট বেসটা কি ছিল? CH2ClC OO-। আর 3 নম্বর কনজুগেট বেসটা কি ছিল? CCl3 COO-। এই তো কনজুগেট বেস, 3খানা কনজুগেট বেস। এই 3টে কনজুগেট বেসের মধ্যে কোন কনজুগেট বেসটা সবথেকে বেশি স্থিতিশীল হবে? না 3 নম্বর কনজুগেট বেসটা। 3 নম্বর কনজুগেট বেস এর স্থিতিশীলতার ক্রম কি হবে? 3 নম্বরটা সবথেকে বেশি স্থিতিশীল, তারপরে 1 নম্বরটা, তারপরে 2 নম্বরটা। কারণ কি? কারণ 3 নম্বর কনজুগেট বেসের সাথে যুক্ত CCl3 গ্রুপে স্ট্রং মাইনাস আই ইফেক্ট রয়েছে। এর কি আছে? এই যে গ্রুপটার কি আছে? স্ট্রং মাইনাস আই ইফেক্ট রয়েছে, কারণ এটা Cl গ্রুপ, ইলেকট্রন নেগেটিভিটি গ্রুপ, ইলেকট্রন নেগেটিভ অ্যাটম। Cl যেহেতু ইলেকট্রন নেগেটিভ অ্যাটম, তাই Cl কী করবে? ইলেকট্রনটা নিজের দিকে টানবে। এর ফলে C এর কি ইফেক্ট দেখা যাবে? না মাইনাস আই ইফেক্ট। তবে এখানে কি পেলাম আমরা? 3টে Cl গ্রুপ যুক্ত থাকায় এই যে Cl এর স্ট্রং মাইনাস আই ইফেক্ট রয়েছে এই গ্রুপটা স্ট্রং মাইনাস আই ইফেক্ট থাকার জন্য এর সব দিকে বেশি হবে। তারপরে 2 নম্বরে দেখো 2 নম্বরে কি আছে? 2টো Cl আছে। 2 নম্বরে কি আছে? 2টো Cl। তাই 2টো Cl থাকায় এর স্থিতিশীলতা তারপরে হবে, এবং 2 নম্বরে যদি একটা Cl আছে তার স্থিতিশীলতা এই 3দের মধ্যে সব থেকে কম। আর আমরা কি জানি? কনজুগেট বেসের স্থিতিশীলতা যেটা হয় সেটাই অ্যাসিডিটির ক্রম হয়। সেটাই কিসের? আম্লিকতার ক্রম হয়। তো আম্লিক সবদিকে আম্লিক কোনটা? 3 নম্বর যে স্ট্রাকচার আছে সেটা সবদিকে আম্লিক, তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর। এটা হলো উত্তর। দেখো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এগুলো তোমরা লিখে নেবে খাতার সাথে সাথে কীভাবে লিখতে হবে। আমি কিন্তু টোটালটা লিখছি না এখানে, ব্যাখ্যাগুলো আমি বলে দিচ্ছি, সেটা তোমরা শর্ট নোট হিসেবে লিখে নেবে, এবং সেটাই পরীক্ষার সময় পরিষ্কার করে লিখতে হবে। কিন্তু এরকম নয় যে তোমরা এরকম শুধু স্ট্রাকচার রেখে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে।
তোমাদের লিখতে হবে এখানে। এই ক্রমটা কেন হলো বললাম কি, এই যে এই গ্রুপটা CCl3 গ্রুপে 3 নম্বর কনজুগেটেড CCl3 গ্রুপের -I ইফেক্ট আছে সব থেকে বেশি, কার থেকে না এদের থেকে। এখানে কারণ কি এখানে 3টে Cl আছে, এখানে 2টো Cl, এখানে একটা Cl, তাই যেহেতু স্থিতিশীলতা সব থেকে বেশি 3 নম্বরে, তাই 3 নম্বরে আম্লিকতা সব থেকে বেশি হবে। দেখো নেক্সট কোশ্চেন নম্বর 4 কি বলছে, ফেনল আম্লিক প্রকৃতির কিন্তু ইথানল প্রশম কেন? ফেনল কি প্রকৃতির বলছে? আম্লিক প্রকৃতির, ইথানল প্রশম হয় কেন? যদি ফেনলের আমরা গঠন স্ট্রাকচারটা দেখি আমরা কি পাই, এটা হচ্ছে ফেনলের গঠন, এখানে থাকে লোন পেয়ার। তাই ফেনলের গঠন এরকম হলে কি হয়, ফেনলের যে লোন পেয়ার, অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে সেটা রেজোন্যান্সে পার্টিসিপেট করে। এই রেজোন্যান্স স্ট্রাকচারগুলো কেমন হবে তোমরা নিশ্চয়ই রেজোন্যান্স পড়েছো, রেজোন্যান্স স্ট্রাকচার আঁকতেও জানো তোমরা, এগুলো নিজে আঁকবো। হ্যাঁ, রেজোন্যান্স স্ট্রাকচার, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, তারপরে কি হবে, মাইনাস চার্জ এখানে পড়বে, এই বন্ধনের মুভ এখানে পড়বে, এটা এখানে মুভ করবে এই বন্ধনে, আর এটা এখানে যাবে। এইগুলো গেল কি ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার। ফেনলে কি স্ট্রাকচার না, রেজোনেটিং স্ট্রাকচার। ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারে কি হলো, বা ক্যানোনিক্যাল গঠনের যে গঠনগুলো পেয়েছিলাম আমরা, যদি এটা নাম্বারিং 1 নম্বর স্ট্রাকচার, এটা 2 নম্বর, এটা 3 নম্বর স্ট্রাকচার, এটা 4 নম্বর স্ট্রাকচার, এটা 5 নম্বর স্ট্রাকচার। ফেনলের টোটাল রেজোনেটিং স্ট্রাকচার কতগুলো, 5খানা। ফেনলের রেজোনেটিং যে স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার আমরা পেলাম, তার মধ্যে দেখো 3, 4 এবং 5-এ 3, 4 এবং 5-এর যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো রয়েছে, সেই রেজোনেটিং স্ট্রাকচার সেই বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারে, রেজোনেটিং স্ট্রাকচারে, নেটিং গঠনের কি আছে, অক্সিজেনে পজিটিভ চার্জ প্লাস VE পজিটিভ চার্জ জেনারেট করেছে, তাই তো, যে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। আর আমরা কি জানি, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেহেতু অক্সিজেন কি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হাই হয়, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বেশি হওয়ার জন্য অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ সেটা যদি চলে আসে, তখন কি হবে, তখন যে OH যে বন্ধনটা আছে, OH যে বন্ধনের ইলেকট্রন জোটটা কোন দিকে শিফট করবে, অক্সিজেনের দিকে চলে আসবে। অক্সিজেনের দিকে চলে আসলে এই OH বন্ধনের প্রকৃতি দুর্বল হয়ে যায়। তবে কি হবে, এখানে OH বন্ধনের প্রকৃতি দুর্বল হয়। OH বন্ধনের প্রকৃতি কি হয়, দুর্বল। যেহেতু OH বন্ধনের প্রকৃতি দুর্বল হয়, তাই OH এর যে ফেনলের যে OH-টা রয়েছে, সেই OH-টা খুব সহজে কি করতে পারে, রিলিজ করতে পারে। কি করতে পারে, ফেনল খুব সহজেই, বন্ধন প্রকৃতি দুর্বল, তাই ফেনল খুব সহজে OH রিলিজ করতে পারে। রিলিজ মানে OH হচ্ছে OH ত্যাগ করতে পারে, OH ত্যাগ করতে পারে। ফলে ফেনল কি, ফেনল হচ্ছে অম্লধর্মী। কিন্তু দেখো এখানে কি আছে, ইথানল যখন আছে, ইথানলে CH3 CH2OH, ইথানলে এইরকম কোনো রেজোন্যান্স সম্ভব নয়। আবার অপরন্ত কি সম্ভব নয়, অপরপক্ষে বা আবার ইথাইল গ্রুপের প্লাস I এফেক্টের জন্য OH বন্ধন প্রকৃতি শক্তিশালী হয়। তাই সেজন্য কি হয়, সেজন্য ইথানলের থেকে ফেনল বেশি আম্লিক, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 5।
কোশ্চেন নম্বর 5 দেখো কি বলেছে, বলেছে যে অ্যাসিডিক অ্যাসিড ও মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? দেখো অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে CH3 গ্রুপের প্লাস আই ইফেক্টের জন্য COOH গ্রুপের অক্সিজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। কি বললাম যে অ্যাসিডিক অ্যাসিডের গঠনের কথা দেখো, CH3COOH, তো এই CH3 গ্রুপের অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি CH3COOH। এখানে লিখে দিই আমি অ্যাসিডিক CH3COOH। এই অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কি দেখা যায়, যদি আমি এটাকে ভেঙে লিখি কি হবে, এটাকে ভেঙে লিখলে CH3COOH। এটা কি হয় যে এই ইথাইল গ্রুপে কি আছে, প্লাস আই ইফেক্ট রয়েছে। প্লাস আই ইফেক্টের জন্য এই ইলেকট্রন কোন দিকে শিফট করবে, এই দিকে ঠেলে দেবে, ইলেকট্রন এই দিকে ঠেললো, অর্থাৎ ইলেকট্রন এই দিকে একটা মুভমেন্ট কাজ করে। তার ফলে কি হবে, তার ফলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি হবে। কার? এই অক্সিজেন পরমাণু ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় কি হবে, যদি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, এর ফলে কি হয়, ফলে OH বন্ধনের ইলেকট্রন জোড় কম পরিমাণে অক্সিজেনের দিকে ও এর দিকে সরে থাকে, অর্থাৎ OH বন্ধন প্রকৃতি শক্তিশালী হয়। শক্তিশালী হলে কি হবে, OH থেকে H পরমাণু বেরোবে না, ফলে CH3COOH মৃদু অ্যাসিড। অপরপক্ষে যদি আমরা কি লিখি, ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড দেখি, তো দেখি Cl এর কি আছে, Cl এর হচ্ছে মাইনাস আই ইফেক্ট। Cl এর মাইনাস আই ইফেক্টের জন্য এই পরমাণু কি টানবে, ইলেকট্রন জোড় এইদিকে টানবে, এবং তার সাথে এই পরমাণু ইলেকট্রন জোড় এইদিকে শিফট হবে। তো এইদিকে শিফট হওয়ার ফলে অক্সিজেনে কি হবে, অক্সিজেন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে। অক্সিজেন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেলে কি হয়, ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা হচ্ছে কি মাইনাস আই ইফেক্টযুক্ত গ্রুপ। তা মাইনাস আই ইফেক্ট দেখানোর জন্য কি করবে, এই ইলেকট্রনটা কোন দিকে শিফট করবে, Cl এর দিকে শিফট করবে। এর ফলে যে COO গ্রুপের ইলেকট্রনটা কোন দিকে যাবে, CH2 গ্রুপের দিকে যাবে। এর ফলে OH বন্ধনের যে ইলেকট্রন জোড়টা, সেটা কোন দিকে শিফট করে থাকবে, অক্সিজেন পরমাণুর দিকে সরে থাকবে। এখানে লিখতে হবে কি, যে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে Cl এর স্ট্রং মাইনাস আই ইফেক্টের জন্য এর বন্ধনের যে ইলেকট্রন জোড়, সেটা Cl পরমাণুর দিকে শিফট হয়ে যাবে, মানে সরে যাবে। এর ফলে CH2COO গ্রুপ থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে। এই যে নিজের দিকে টানার ফলে, এখানে কি টানার ফলে যে OH যে বন্ধনটা রয়েছে, সেই বন্ধনেরও ইলেকট্রন কোন দিকে সরে থাকবে, না অক্সিজেনের দিকে সরে থাকবে। ফলে OH যে বন্ধনটা কি হবে, অনেকটাই দুর্বল বন্ধন হবে। কি বন্ধন হবে, দুর্বল বন্ধন। OH বন্ধন দুর্বল হওয়ার জন্য কি হবে, এখান থেকে H পরমাণু খুব সহজেই বেরিয়ে গিয়ে এটা তীব্র অ্যাসিডিটি দেখাবে। কার থেকে, না অ্যাসিডিক অ্যাসিড থেকে তীব্র অ্যাসিডিটি দেখাবে। তো এটি সেজন্য অ্যাসিডিক অ্যাসিড থেকে তীব্র অ্যাসিড হবে। আমি প্রথম ব্যাখ্যাটুকু লিখেছি, পরের ব্যাখ্যাটুকু তোমরা নিজেরা লিখে নেবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। দেখো নেক্সট কোশ্চেন নম্বর 6। কি বলেছে দেখো, অ্যানিলিন ও মিথাইলামিনের মধ্যে কোনটা অধিক ক্ষারীয় এবং কেন? কার মধ্যে, অ্যানিলিন এবং মিথাইলামিন। অ্যানিলিনের সংকেত কি, অ্যানিলিনের সংকেত হচ্ছে বেনজিনের সাথে NH2, এবং মিথাইলামিনের সংকেত কি CH3NH2।
এটা হচ্ছে মিথাইল অ্যামিন, আর এই প্রথম কটা হচ্ছে অ্যানিলিন। এটা কি অ্যানিলিন, অ্যানিলিন, এবং এটা কি মিথাইল অ্যামিন। এই দুটোর মধ্যে কোনটা বেশি অধিক ক্ষারকীয় এবং অধিক ক্ষারকীয় কোনটা? এর মধ্যে অধিক ক্ষারকীয় হলো অ্যানিলিন, হচ্ছে কি অ্যানিলিন মৃদু ক্ষারক, মৃদু ক্ষারক হচ্ছে অ্যানিলিন, আর এটা হচ্ছে তীব্র ক্ষারক। এই দুটোর মধ্যে তীব্র ক্ষারক। এর কারণ কি? কারণটি এই কারণ আমরা রেজোনেন্সের সাহায্যে খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। যদি আমরা অ্যানিলিনের রেজোনেন্স করি, অ্যানিলিনের রেজোনেটিক স্ট্রাকচার যদি ড্র করি, কী তৈরি হবে? NH2 মাথায় লোন পেয়ার থাকে, লোন পেয়ার রেজোনেন্সে পার্টিসিপেট করবে। যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে কী বন্ধন তৈরি হবে? এখানে দেখো কেমন হবে, এটা NH2 প্লাস, এবং এখানে মাইনাস এটা। এবার রেজোনেন্সে যদি ইলেকট্রন যদি মুভ করানো হয়, রেজোনেন্স স্ট্রাকচারগুলো কেমন হবে? ক্যানোনিক্যাল যে স্ট্রাকচারগুলো, ডবল বন্ড মাইনাস, ডবল বন্ড NH2 প্লাস। এখানে কী করবে? ইলেকট্রন আবার মুভ করবে, মুভ করলে কী তৈরি হবে? এটা সরি, এটা একটা বন্ধন হয়ে যাবে NH2 লোন পেয়ার। এই তো গেল, এই যে রেজোনেটিক স্ট্রাকচারগুলো গেল। এখান থেকে আমরা গঠনের কথা 1 নম্বর গঠন, 2 নম্বর গঠন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর গঠন পেলাম। এখান থেকে আমরা কী রাখতে পারি? রেজোনেন্স হাইব্রিড রাখতে পারি। রেজোনেটিক হাইব্রিড কেমন হবে দেখতে? ডেল্টা মাইনাস মুভ করে যাবে টোটালটার ভিতরে, আর ডবল বন্ড NH2 ডেল্টা প্লাস। এটা কি? এটা হচ্ছে হাইব্রিড গঠন। এটা কি? রেজোনেন্সের হাইব্রিড। তো অ্যানিলিনের যদি আমরা রেজোনেন্স হাইব্রিড করবো, রেজোনেন্স আঁকি, তো অ্যানিলিনের যে N পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, N পরমাণু অ্যানিলিনের ক্ষেত্রে N পরমাণু যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটির বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সাথে কিসে পার্টিসিপেট করে? না, রেজোনেন্সে পার্টিসিপেট করে। তো কি লিখতে হবে আমাকে? অ্যানিলিনের N পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, অ্যানিলিনের N পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে, এবং রেজোনেন্সের দরুন N পরমাণুর ওপর ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। এই রেজোনেন্স যখন করছিলাম, দেখো প্রত্যেকটা N এর মাথায় কী আছে? পজিটিভ চার্জ না, মানে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে। N পরমাণু ইলেকট্রন ঘনত্ব কমে গিয়ে কী চার্জ পেয়েছে? কিছুটা পজিটিভ চার্জ বিশিষ্ট হয়। এর সঙ্গে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রোটনকে দান করার প্রবণতা হ্রাস পায়। অর্থাৎ যখনই পজিটিভ চার্জ হয়ে গেছে, তখন অ্যানিলিনের ক্ষেত্রে কি? অ্যানিলিন হচ্ছে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেটা ছিল, সেটা প্রোটনকে দান করার প্রবণতা কমে যাবে। তো দান করার প্রবণতা হ্রাস পাবে মানে কি? তবে অ্যানিলিন মৃদু ক্ষারক হিসেবে কাজ করবে, যেহেতু দান করার প্রবণতা কমে গেছে। রেজোনেন্সের ফলে দেখছি অ্যানিলিনের নাইট্রোজেনের লোন পেয়ারে দান করার প্রবণতা কমে গেছে, সেজন্য বলা হয় কি? অ্যানিলিন একটি মৃদু ক্ষারক। অপরপক্ষে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে দেখো কি আছে? মিথাইল অ্যামিনের স্ট্রাকচার, মিথাইল অ্যামিনের CH3 গ্রুপের আছে কি? প্লাস আই ইফেক্ট। কি আছে? প্লাস আই ইফেক্ট। অর্থাৎ এই ইলেকট্রন জোর কার দিকে? অ্যানিলিনের নাইট্রোজেনের দিকে শিফট, মানে ঠেলে দিচ্ছে। বা মিথাইল গ্রুপ কি করে? মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্টের জন্য মিথাইল অ্যামিনে মিথাইল গ্রুপটি এর যে বন্ধনের ইলেকট্রন জোটটাকে কোন দিকে শিফট করে? নাইট্রোজেন পরমাণুর দিকে সে ঠেলে দেয়। নাইট্রোজেন পরমাণু ঠেলে দেওয়ার জন্য নাইট্রোজেন পরমাণুর মাথায় যে লোন পেয়ার ছিল, নাইট্রোজেনের যে লোন পেয়ারের ইলেকট্রন ঘনত্ব ছিল, সেই লোন পেয়ারের ইলেকট্রন ঘনত্ব অনেকটা বেড়ে যাবে। যেহেতু অ্যানিলিনের লোন পেয়ারের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, সেজন্য আমরা বলতে পারি যে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে যে নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেন খুব সহজেই প্রোটনকে লোন পেয়ার দিতে পারবে। খুব সহজেই লোন পেয়ার নাইট্রোজেনকে প্রোটনকে যদি দিতে পারে, সেজন্য অ্যানিলিনকে বলা হয়, মিথাইল অ্যামিনকে বলা হয় তীব্র ক্ষারক। আশা করি বোঝা গেল। এটা তোমাদের লিখতে হবে ভাষায়, কিন্তু এটাও লিখতে হবে, ওটাও লিখতে হবে, পুরোটাই লিখতে হবে ভাষায়। যতই 2 মার্কস থাকুক না কেন, এই রেজোনেটিক স্ট্রাকচারগুলো রাখতে হবে, হাইব্রিড রাখতে হবে, এবং তারপরে লিখতে হবে স্পষ্ট ভাষায়। কী লিখতে হবে? অ্যানিলিনের ক্ষেত্রে লিখতে হবে কি? লিখতে হবে যে অ্যানিলিনের N পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে। রেজোনেন্সের দরুন N পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়ার ফলে এটি কিছুটা পজিটিভ চার্জ বিশিষ্ট হয়, এবং এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রোটনকে দান করার প্রবণতা হ্রাস পায়। তাই অ্যানিলিন একটি মৃদু ক্ষারক। অপরপক্ষে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্টের জন্য নাইট্রোজেনের লোন পেয়ারের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। সেজন্য কী হবে? খুব সহজেই মিথাইল অ্যামিনের নাইট্রোজেন প্রোটনকে লোন পেয়ার দান করতে পারে। তাই মিথাইল অ্যামিন খুব শক্তিশালী ক্ষারক এই দুটোর মধ্যে। নেক্সট কোশ্চেন নম্বর কত? এরপরে এটা হলো 6 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 7।
7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 3খানা বা 4খানা এখানে কার্বোক্যাটায়ন দেওয়া আছে, এবার এর মধ্যে সুস্থিত কার্বোক্যাটায়ন কোনটি? কি কার্বোক্যাটায়ন দেওয়া আছে দেখো, CH3 CH2 CH2 প্লাস, আর এটা কি কার্বোক্যাটায়ন দেওয়া আছে, CH2 ডবল বন্ড CH2 প্লাস, আর কি দেওয়া আছে C6H5 CH2 প্লাস, আর কি দেওয়া আছে আরেকটা দেখো CH3 প্লাস। তো এই যে কার্বোক্যাটায়নগুলো রয়েছে এগুলো যদি আমি করি, এটা কি, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, আর এটা কি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন, এদের কি বলছে, কোন কার্বোক্যাটায়নটি সর্বাধিক সুস্থিত? তো এই যে ফর্মগুলো রয়েছে 1 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এলাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইলিক কার্বোক্যাটায়নের মধ্যে সব থেকে স্টেবল পাই কোনটা না, বেনজাইলিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে হাই হয়, বেনজাইলিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হয়, সব থেকে হাই হয়। কারণ কি, এই কার্বোক্যাটায়নটা বেনজিনের সাথে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে, এই কার্বোক্যাটায়নটা কিসে যেতে পারে, বেনজিনের সাথে রেজোন্যান্সে যেতে পারে, তাই এর স্থায়িত্ব কী হবে, সব থেকে বেশি হবে স্থায়িত্ব। এটা গেল 7-এর 1। 7-এর 2-এ কী বলেছে দেখো, 7-এর 2-এ বলেছে যে CH3 প্লাস CH2Br প্লাস CHBr2 প্লাস CBr3 প্লাস, এই যে 4টে কার্বোক্যাটায়ন রয়েছে এদের মধ্যে সর্বাধিক সুস্থিত কার্বোক্যাটায়ন কোনটি? এগুলো দেখো সবগুলোই কি কার্বোক্যাটায়ন, তো এই কার্বোক্যাটায়নের মধ্যে কোন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি হবে বা সুস্থিত হবে না, যে কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জের ঘনত্ব, পজিটিভ চার্জের যে পরিমাণ সেটা হ্রাস পাবে। অর্থাৎ যে কার্বোক্যাটায়নে কোনো ইফেক্টের জন্য, কার্বোক্যাটায়নের জন্য ফাইবার কনজুগেশন ইফেক্ট হতে পারুক, রেজোন্যান্স হতে পারুক বা ইন্ডাকটিভ ইফেক্ট, যে কোনো ইফেক্টের ফলে যদি কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জের মান যদি হ্রাস পায়, এই পজিটিভ চার্জের মান যদি কী হয়, কমে যায় কোনো ইফেক্টের ফলে, যদি কমে যায় সেই কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন হবে। তো এই যে 4টে যে যৌগ রয়েছে এইখানে কি আছে, বিআরের কী ইফেক্ট রয়েছে, বিআরের হচ্ছে -I ইফেক্ট, বিআরের -I ইফেক্ট মানে কি, ইলেকট্রন আরও টানবে নিজের দিকে বিআর, তো বিআর এইটা যদি আমরা আঁকি এটা কি হবে, বিআর প্লাস। তো এর ক্ষেত্রে দেখা যায় কি, 3টে বিআরের -I ইফেক্টের দরুন কী করবে, এরা ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টানলে কী হবে, কার্বনের মাথায় যে আগেই ছিল ইলেকট্রন ঘনত্ব কম, এখন আরও ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, তবে এর স্থিতিশীলতা আরও কী হবে, কমে যাবে। তাই সব থেকে এদের মধ্যে স্থিতিশীলতা কোনটা, এখানে দেখো এখানে 3টে বিআর, 2টো বিআর, 1টে বিআর, এখানে কোনো বিআর নেই, তাই এই যে 4টে যৌগের মধ্যে সবদিকে স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটা, এটা হচ্ছে সবদিকে স্থিতিশীল কার্বোক্যাটায়ন, কারণ এখানে কোনো রকমের ওই -I ইফেক্টযুক্ত কোনো গ্রুপ নেই, সেজন্য এবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোনো নেই, সেজন্য এই কার্বোক্যাটায়নটা সবথেকে স্টেবল কার্বোক্যাটায়ন। নেক্সট কোশ্চেন নম্বর 8। দেখো 8-এর 1-এরটা কি বলেছে, 8-এর 1-এরটা 1 নম্বরে দেওয়া আছে CH3O-, 2 নম্বরে দেওয়া আছে CH3CH2-, বলেছে 4টে যৌগের মধ্যে কোনটি কার্বন আয়ন, এখানে মাইনাস চার্জ, এখানে অ্যাকচুয়ালি এখানে পড়বে, মাইনাস চার্জটা ভুল জায়গায় পড়ে গেছে, মাইনাস চার্জ এখানে পড়বে। এই 4টের মধ্যে বলেছে কোনটি কার্বন আয়ন, আর আমরা জানি কার্বন আয়ন বলা হয় সেই সমস্ত যৌগকে যে যৌগের অ্যানায়ন চার্জটা মানে মাইনাস চার্জটা কার্বনের মাথায় থাকবে, মাইনাস চার্জটা থাকবে কার ক্ষেত্রে থাকবে, কার্বনের সাথে যদি মাইনাস চার্জ থাকে সেই যৌগে বলা হয় কার্ব অ্যানায়ন। তো এই 4টের মধ্যে এটা হচ্ছে কার্ব অ্যানায়ন, এটা হচ্ছে মিথক্সাইড আনায়ন, এটা হচ্ছে অক্সালেট আনায়ন, এটা হচ্ছে অ্যাসিটেট আনায়ন, আর এটা হচ্ছে ফেনক্সাইড আনায়ন। এর মধ্যে কার্বন আনায়ন হচ্ছে এটা, কারণ এটা মাইনাস চার্জ আছে কার্বনের মাথায়, বাদ বাকি 3টা আছে অক্সিজেনের মাথায়। বোঝা গেল এটা উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর বলছে যে এদের মধ্যে কোন কার্বন আয়নটি সর্বাধিক সুস্থিত, কী কী দেওয়া আছে, CH3-, তারপর দেওয়া আছে কত CH3 CH2-, CH3 2 CH-,
এই যে তিনখানা কার্বো অ্যানায়ন দেওয়া আছে, বলেছে এদের মধ্যে কোন কার্বন আয়নটি সর্বাপেক্ষা সুস্থিত। তো এই কার্বন আয়নের সুস্থিতি নির্ভর করবে কার উপরে না, এই কার্বন আয়নটা যদি আমরা ধরে নিই, কার্বন আয়নটা কি আছে CH3 আছে, দুটো CH3, এখানে তো একটা CH3। তবে এই কার্বন আয়নের ক্ষেত্রে এই যে কার্বন আয়ন রেখে 2 ডিগ্রি কার্বন আয়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন আয়ন, এটা 1 ডিগ্রি বলতে পারি আমরা। তো এই যে 2 ডিগ্রি কার্বন আয়নের ক্ষেত্রে কি আছে, দুটো মিথাইল গ্রুপের কি ইফেক্ট, প্লাস আই ইফেক্ট না। মিথাইল গ্রুপ যেহেতু প্লাস আই ইফেক্ট দেখায়, দুটো মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্টের দরুন কার্বন আয়নের মাথায় ইলেকট্রন ঘনত্ব যা ছিল তার থেকে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। ইলেকট্রন ঘনত্ব যত বাড়বে সেই কার্বন আয়নের সুস্থিতি তত কমবে। কার্বন আয়নের সুস্থিতি হবে কিসের উপরে, যে ইলেকট্রন যে কার্বন আয়নের মাথায় যে নেগেটিভ চার্জটা ছিল সেটা যদি ডিলোকালাইজ হয়, কার্বন আয়নের মাথায় যে নেগেটিভ চার্জটা রয়েছে সেই নেগেটিভ চার্জটা যদি কি হয়, ডিলোকালাইজ হয়, তবেই গা সেই কার্বো অ্যানায়নের স্টেবিলিটি কি হবে, স্টেবিলিটি বাড়বে। তো এখানে কি ডিলোকালাইজেশন কোনো ব্যাপার আসছে, ডিলোকালাইজেশন কোনো ব্যাপার আসছে না, তার স্টেবিলিটিটা হ্রাস পাবে। তো সব থেকে স্টেবল কার্বন আয়ন কোনটা হবে এদের মধ্যে, সব থেকে স্টেবল হবে এই কার্বন আয়নটা, কারণ এখানে ওই রকম ইলেকট্রন রিলিজিং কোনো গ্রুপ নেই বা ইলেকট্রন দেবে বা প্লাস আই ইফেক্ট যুক্ত কোনো গ্রুপ নেই, কিন্তু এখানে দুটো প্লাস আই ইফেক্ট গ্রুপ রয়েছে, একটা প্লাস আই ইফেক্ট গ্রুপ রয়েছে এখানে। হলো নেক্সট কোশ্চেন নম্বর 9। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, প্যারানাইট্রোফেনলের আম্লিকতা বেশি কিন্তু অর্থনাইট্রোফেনলের আম্লিকতা কম কেন। এর যে গঠন স্ট্রাকচারগুলো আমরা লিখি, প্যারানাইট্রোফেনল এবং অর্থনাইট্রোফেনলের গঠন কেমন হবে, এটা OH, এটা হচ্ছে OH, এটা হচ্ছে N, এটা এক বন্ধন, ডবল বন্ড O মাইনাস, এটা কি, এটা হচ্ছে নাইট্রো গ্রুপ, আর এটা কি, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল, আর এটা কি, এটা হচ্ছে অর্থনাইট্রোফেনল, OH N O মাইনাস ডবল বন্ড O, এটা প্লাস চার্জ। এটা কি হলো, এটা হলো অর্থনাইট্রোফেনল, এটা কি নাইট্রোফেনল, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এই যে দুটো নাইট্রোফেনল যৌগ রয়েছে অর্থ এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে, এখানে নাইট্রো গ্রুপের কি আছে, নাইট্রো গ্রুপের হচ্ছে মাইনাস আর ইফেক্ট এবং মাইনাস আই ইফেক্ট। নাইট্রো গ্রুপের কি আছে, মাইনাস আর এবং মাইনাস আই ইফেক্টের জন্য কি হবে, মাইনাস আর মানে কি, এখানে যে রেজোনেন্সে যখন যাবে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেবে, ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেবে মানে কি, এই বন্ধনে খুব সহজে এটা রিলিজ করতে পারবে, অর্থাৎ এর আম্লিকতা বেশি হবে। অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে কী হয়, দেখো অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে নাইট্রো গ্রুপের কী আছে, মাইনাস আর ইফেক্ট এবং স্ট্রং মাইনাস আই, যেহেতু এরা কাছে আছে, কাছে থাকলে কি হবে, মাইনাস আই ইফেক্টটা বেশি হবে। তো মাইনাস আর ইফেক্ট এবং মাইনাস আই প্রকৃতি মাইনাস আই, স্ট্রং মাইনাস আই, তো কী করবে, এ ইলেকট্রন ঘনত্ব এমনভাবে টানবে, বেঞ্জিনে গিয়ে ইলেকট্রন ঘনত্ব অনেকটা কমিয়ে দেবে। বেঞ্জিনে গিয়ে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেওয়ার ফলে কী হবে, এই বন্ধনে ইলেকট্রন এইদিকে শিফট করবে, ফলে এই যে বন্ধনটা দুর্বল হয়ে পড়বে। কিন্তু অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে কী হয়, আর একটা গল্প চলে আসে, গল্প কী আসে এখানে, হাইড্রোজেন বন্ডের গল্প। কী হয় অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে কী হয়, অর্থনাইট্রোফেনলের ফেনলের OH গ্রুপটা, ফেনলের এইচটা নাইট্রো গ্রুপের O এর সাথে কিসে পার্টিসিপেট করে, হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করে, এর ফলে এই এইচটা খুব সহজেই বেড়ে যেতে পারে না। অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে কী হয়, এই সহজে বেড়ে যেতে পারে না, ফলে এর আম্লিকতা কী হয়ে যায়, আম্লিকতা কমে যায়। বোঝা গেল কারণ কি, আম্লিকতা কমে যাওয়ার মেন কারণ। কিন্তু এখানে যদি হাইড্রোজেন বন্ধন না আসতো, এটা সব থেকে বেশি আম্লিক হতো। হাইড্রোজেন বন্ধন না আসলে এটা বেশি আম্লিক হতো, কারণ কি, এটা মাইনাস আর ইফেক্ট, এর ক্ষেত্রে মাইনাস আর ইফেক্ট, এক্ষেত্রে মাইনাস আই, এখানেও মাইনাস আই, কিন্তু এই মাইনাস আইটা ভালো, স্ট্রং মাইনাস আই, কারণ কি পাশাপাশি কার্বন আছে, একদম কাছাকাছি আছে। কিন্তু এখানে হাইড্রোজেন বন্ধন থাকার জন্য এই হাইড্রোজেনটা খুব সহজে বেরোতে পারে না, কিন্তু এই হাইড্রোজেনটা খুব সহজে বেরিয়ে যেতে পারে, সেজন্য প্যারানাইট্রোফেনলের আম্লিকতা বেশি হয়। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে তিনটে গঠন সংকেত আছে সেই তিনটে এরকম দেখতে, এরকম গঠন সংকেত তিনটেই অ্যাসিড রয়েছে, বলেছে এই অ্যাসিডের আম্লিকতার ক্রমশ হচ্ছে, এটা যদি 1 নম্বর অ্যাসিড বলে, এটা 2 নম্বর অ্যাসিড এবং এটা 3 নম্বর অ্যাসিড। এই 3 নম্বর অ্যাসিডের আম্লিক, সরি এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর আম্লিক। যে 2 নম্বর যে গঠন সংকেত, 3 নম্বর গঠন, এই তিনটে
যৌগের মধ্যে কোনটা সবথেকে বেশি আম্লিক জানতে চেয়েছে বা আম্লিকতার ক্রম জানতে হবে এবং কারণ ব্যাখ্যা করতে হবে। তো এইগুলো কারণ ব্যাখ্যা করার জন্য আমি প্রথমে ধরবো এটা, এই গ্রুপটা কি আছে, এই যে জিনিসটা এটা কি আমার অ্যাকচুয়ালি দেখতে হয় কি আম্লিকতা দেখতে হলে এই যে কার্বোকাটায়ন তৈরি হবে, বা আমরা এটা ভাবে যদি বলি এখান থেকে যদি কনজুগেট বেসগুলো তৈরি করি, কনজুগেট বেসের স্টেবিলিটি -H করে যেটা তৈরি হবে CH2 ডবল বন্ড CH COO মাইনাস, এটা তৈরি হবে, এটা কনজুগেট বেস। এর কনজুগেট বেস কী হবে CH ট্রিপল বন্ড COO মাইনাস, এটা হচ্ছে কনজুগেট বেসের। আর এর কনজুগেট বেস কী হবে CH3 CH2 COO মাইনাস, এটা এর কনজুগেট বেস। এই তিনটে কনজুগেট বেসের স্টেবিলিটির উপরে ডিপেন্ড করবে কি এটা 3 নম্বর কনজুগেট বেস, এটা 2 নম্বরের কনজুগেট বেস, এটা 1 নম্বর কনজুগেট বেস। এই তিনটে যে কনজুগেট বেস আমরা পেলাম সেই তিনটে কনজুগেট বেসের স্টেবিলিটির উপরে ডিপেন্ড করবে কার আম্লিকতা বেশি। যে কনজুগেট বেসের স্টেবিলিটি বেশি হবে সেই কনজুগেট বেসটা তীব্র আম্লিক হবে। যে কনজুগেট বেসের কি হবে স্টেবিলিটি কম হবে সেই কনজুগেট বেস যে অ্যাসিড থেকে এসেছিলো সেই অ্যাসিডের আম্লিকতা কম হবে, এটাই তো। তো কনজুগেট বেসের স্টেবিলিটি যদি আমরা দেখতে চাই তো আমাদের দেখতে হবে কনজুগেট বেস মানে এই যে কার্বক্সো এই যে অ্যানায়ন পার্টের সাথে COO অ্যানায়ন পার্টের সাথে যে গ্রুপটা যুক্ত রয়েছে সেই গ্রুপের প্রকৃতি কীরূপ, এই গ্রুপের প্রকৃতি কীরূপ, এই গ্রুপের প্রকৃতির মধ্যে এই গ্রুপটা দেখো কি আছে প্লাস আই ইফেক্ট যুক্ত না, প্লাস আই ইফেক্ট যখনই হয়ে গেছে এর কী হবে এর স্টেবিলিটি কমিয়ে দেয় সব থেকে কম। তবে স্টেবল কোনটা হলো স্টেবিলিটির অর্ডার যদি বলি আমরা স্টেবিলিটির অর্ডার সব থেকে কম স্টেবল কোনটা হবে না 3-এর CB3 কনজুগেট বেস 3-এর স্টেবিলিটি সব থেকে কম। এবার এই দুটো কনজুগেট বেসের মধ্যে কার স্টেবিলিটি বেশি, এটা কি দেখো sp2 কার্বন আর এটা হচ্ছে sp3 কার্বন। কী কার্বন এটা sp3 কার্বন, সরি এটা হচ্ছে sp কার্বন, এটা হচ্ছে sp আর এটা হচ্ছে sp2 কার্বন, কারণ এটা ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকলে sp কার্বন হয়, আর এটা হচ্ছে sp2 কার্বন। আর আমরা জানি sp কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি sp2 কার্বনের থেকে বেশি হয়। এটা কিসের অর্ডার ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। ইলেকট্রোনেগেটিভ মানে কি ইলেকট্রনের তড়িৎ আকর্ষণ বন্ধনে উপস্থিত ইলেকট্রনদেরকে আকর্ষণ করার যে প্রবণতা সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো এই দুটো কনজুগেট বেসের মধ্যে এটা যেহেতু sp কার্বন, তো এই sp কার্বন হওয়ার জন্য এই কার্বনের কি ইলেকট্রনিটি বেশি, তো বেশি হলে কি করবে এই ইলেকট্রনটাকে বেশি নিজের দিকে টানতে পারবে। তাই নিজের দিকে বেশি টানার জন্য 1 নম্বর কনজুগেট বেস অপেক্ষা 2 নম্বর কনজুগেট বেসের স্টেবিলিটি বেশি হবে। বললাম বোঝা গেল, স্টেবিলিটি বেশি হলো কারণ এটা মাইনাস আই ইফেক্ট বেশি দেখাবে, বেশি ইলেকট্রন নিজের দিকে টানবে, ফলে এ কি স্থিতিশীলতা বা এই যে মাইনাস চার্জটা বেশি মানে ডিলোকালাইজ হবে, এই মাইনাস চার্জ যত বেশি ডিলোকালাইজ হবে সেটা বেশি তত বেশি স্টেবল হবে। সুতরাং 2 নম্বর কনজুগেট বেসটা মোর অ্যাসিডিক হবে, 2 নম্বর কনজুগেট বেসটা মোর স্টেবিলিটি পাবে। এটা হলো কিসের অর্ডার, এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। নেক্সট স্টেবিলিটি অর্ডার যেটা সেটাই তার কিসের অর্ডার অ্যাসিডিটি অর্ডার আসবে। তো অ্যাসিডিটি অর্ডার কি আসবে অ্যাসিডিটি অর্ডারে কি 3 নম্বরটা হচ্ছে সব থেকে কম অ্যাসিডিক, তারপরে 1 নম্বর, তারপরে হচ্ছে 2 নম্বরটা সব থেকে বেশি অ্যাসিডিক। 2 নম্বর যে গঠন সংখ্যা সেটা হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক হবে। এইগুলো তোমাদের 10খানা কোশ্চেন, ভিডিও এখানেই রাখছি। এটার পরবর্তী কোশ্চেনগুলো খুব শীঘ্রই ভিডিও ওয়াইজ আপলোড করা হবে। যদি তোমাদের এই ভিডিও সেশন ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে। আশা করবো তোমরা সকলে ভিডিওগুলো বেশি বেশি মাত্রায় শেয়ার করবে। গুড নাইট, থ্যাংক ইউ।